ওয়েস্ট বেঙ্গলে, সেখানে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। সেই জন্য তারা এই দুইটা রাজ্য দখলে নেওয়ার জন্য, বিশেষ করে মুর্শিদাবাদ 35% মুসলমান। বাংলাদেশ সরকার থেকে বলতেছে এটা পলিটিক্যাল রেটরিক হিসেবে তারা ডাউন প্লে করছে। ভারতের সাথে রাইট নাও বড় ইস্যু হবে আর্জেন্ট হলো এই গ্যাঞ্জেস এগ্রিমেন্টের রিনিউয়াল, যেটা ডিসেম্বর মাসে শেষ হবে, 30 বছরের মেয়াদী চুক্তি যেটা। সুতরাং তার আগেই এটা নবায়ন করা প্রয়োজন পড়বে। আমাদের সবচেয়ে ভয়ভীতির জায়গা ছিল যে মমতা ব্যানার্জি সেখানে হয়তো আপত্তি করতে পারেন, কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি এখন আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না, বিজেপি সরকারই হচ্ছে, সুতরাং এটা অ্যাপারেন্টলি ইজিয়ার হওয়ার কথা। দেখা যাক কি হয়, যদি সম্পর্ক ভালো থাকে। এটা তো ফরেন মিনিস্টার বললেন যে এটা ফার্স্ট টেস্ট ইন্ডিয়ার থেকে রেসিপ্রোকাল, যে তারা কতটা কোঅপারেট করবে এই নবায়নটা। যদি এটার ব্যাপারে হয় তাহলে তো অবশ্যই ফার্স্ট ভিজিটটা ইন্ডিয়াই হবে, যদি নবায়নটা একেবারে ইমিডিয়েটলি হয়। আর দ্বিতীয় যে বিষয়টা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে ভিসা, টুরিস্ট ভিসাটা বন্ধ আছে, কারণ এখান থেকে প্রচুর মানুষজন ইন্ডিয়াতে যাচ্ছে। এখন টুরিস্ট ভিসা দেওয়া তো খুব কঠিন হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে তো এখন মানুষ তো ওয়েস্ট বেঙ্গলে যায়, কিন্তু ওখানে তো এখন বিজেপি এসে গেছে, এবং ওদের তো বিজেপি ওয়েস্ট বেঙ্গলে, আসামেও যে কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রীও বাংলাদেশ সে বিরুদ্ধে যে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন, সেটা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ওইটা কন্টিনিউ করে, এটা যদি এখন পর্যন্ত আজকে জাহিদুর রহমান বলেন সেটা পলিটিক্যাল রেটরিক হিসেবে তারা নিয়েছেন ইলেকশনে জিতার জন্য, রাজনৈতিক বা বক্তৃতামালা। কিন্তু এখন আফটার ইলেকশন তারা কিভাবে করে, এখন দেখা যাক। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে সম্পর্কের বা পলিসির বা ফরেন পলিসির কোনো পরিবর্তন হবে না, একই থাকবে ইন্ডিয়ার সাথে এই ওয়েস্ট বেঙ্গলে আসার পরেও। তাইলে দেখা যাক, কারণ এখানে তো RSS এর রিসার্চের মাধ্যমে তারা বলছে যে আসামে এবং বাংলাতে, ওয়েস্ট বেঙ্গলে সেখানে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। সেই জন্য তারা এই দুইটা রাজ্য দখলে নেওয়ার জন্য, বিশেষ করে মুর্শিদাবাদ 35% মুসলমান, এটা একসময় মেজরিটি হয়ে যাবে যদি মমতা ব্যানার্জি থাকে। এটা হলো তাদের একটা জুজুর ভয় দেখিয়ে সেই রাজ্যগুলি, এটা গত 10 বছর ধরে প্রাইম মিনিস্টার মোদী এবং অমিত শাহ ওনারা চেষ্টা করছেন, এবং সেটা তারা সাকসেস হয়েছে। এখন যদি ওনারা সেই নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপরে, অনেক সময় আমরা এরকমও শুনেছি যে অরিজিনালি ইন্ডিয়ান মুসলিম, বাট তাদের 47 সালে তারা গেলি না কেন, এরকম কথাবার্তাও বিজেপি থেকে বলা। এই জিনিসগুলো যদি চলে তাহলে তো পরিস্থিতি খুব টেন্স হইতে পারে, পুশিং যদি করতে থাকে। তো এটা এখন কি করবে সামনের দিন, কিছুদিন না গেলে তো বোঝা যাবে না। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে বলতেছে এটা পলিটিক্যাল রেটরিক হিসেবে তারা ডাউন প্লে করছে, ঠিক আছে। আর তিস্তার ব্যাপারটা, এটা যেটা বললেন, শুনেন, ইন্ডিয়া তিস্তা প্রজেক্টের ব্যাপারে ইন্ডিয়ার সিরিয়াস কনসার্ন আছে। তিস্তায় যদি চাইনিজরা কোনো প্রকল্প নেয় তাইলে এটা ইন্ডিয়ার সিরিয়াস কনসার্ন আছে। আর যদি তিস্তা চুক্তিটা ইন্ডিয়া করে, এখন করার তার জন্য খুব সহজ, কারণ ওয়েস্ট বেঙ্গলে তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি আছে। ওয়েস্ট বেঙ্গলের সহায়তা ছাড়া মানে পানি বন্টন চুক্তি করা কঠিন। কারণ এর আগে আপনার মনে আছে যে 1996-এ যখন গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি হইল, তখন জ্যোতি বসু নিজে হেল্প করেছেন, যে কারণে এটা করা সহজ ছিল। কিন্তু তিস্তাটা হয়ে গেল 2011-এ, যখন মনমোহন সিং আসলেন, মমতা ব্যানার্জি বললেন না, পুল আউট করলেন। তো সেই কারণে এটা হইল না, কারণ ওয়েস্ট বেঙ্গল যদি বাধা দেয় তাহলে হবে না। তো সেই ক্ষেত্রে এইবার তো বাধা দেওয়ার কথা না, যদি মোদীর সদিচ্ছা থাকে। ওটা কি রিয়েল একটা ইস্যু ছিল না, এটা কজ তৈরি করা হয়েছিল, এটা এখন বোঝা যাবে। না, এটা একটু ব্যাপার আছে মঞ্জু ভাই। সেটা হলো যে এখন ওনাদের সাথে শেখ হাসিনার সাথে যে কেমিস্ট্রি, তারেক রহমানের সাথে কেমিস্ট্রিটা একটু ডিস্টিংক্ট হইতে পারে। ওরা তো রাষ্ট্র ভাবেন নাই, ওরা তো রাষ্ট্রের সাথে ব্যক্তি সম্পর্ক। আমেরিকান ফেডারেল গভর্নমেন্ট, মানে সরি ইন্ডিয়ান ফেডারেল যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কিন্তু আঞ্চলিক কোনো গভর্নমেন্ট যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে
নাল অ্যান্ড ভয়েড করতে পারে না, ওইটা ওদের কনস্টিটিউশনে যে কারণে এটা করতে পারে না। না এখন এখন যদি পশ্চিমবঙ্গের বিজেপি সরকারও যদি আপত্তি তুলে না, তাহলে- পশ্চিমের সঙ্গে বিজেপি সরকার আপত্তি করার সুযোগ খুব কম আছে, কারণ পশ্চিমবঙ্গ বিজেপি সরকার এবং সেন্ট্রাল বিজেপি সরকার এই দুইয়ের সিদ্ধান্তের মধ্যে পার্থক্য হওয়ার সুযোগ কম। আবার ওই যে যদি লোকাল ইন্টারেস্ট দেখে যে ঠিক হ্যাঁ, এখন আমার পার্টি একটা সিদ্ধান্ত নিল আমাদের খুলনার ব্যাপারে, আমি খুলনার একজন এমপি হিসেবে মনে করি যে পার্টির এই সিদ্ধান্তটা খুলনার জনমানুষের উপর প্রভাব পড়বে, তখন আমি কিন্তু পার্টিকে যদি এটা বলি আমার কথাটা সেখানে প্রাধান্য, কারণ কি ওইখানে ফেডারেল লতেই আছে, ইন্ডিয়ান সরকারের লতেই আছে, যেমন তামিলনাড়ুর একটা বিষয় জয়ললিতা বাধা দেওয়ার ফলে আমি আপনার সঙ্গে সেই কথাটা নিয়ে কোনো সেটা দ্বিমত তো পোষণ নিয়ে করছি দ্বিমত না। নাই। প্রসঙ্গ হচ্ছে আপনি যখন মানে স্টেট টু স্টেট যাবেন তখন আপনার এই আইনকে আপনি কি কম্প্রোমাইজ করবেন, দেখেন, তাদের এখানে- সাথে করবেন নাকি করবেন সেটা না, আপনি আপনি যেটা বলতেছেন যে যদি রাজ্য আপত্তি করে ঠিক আছে, কিন্তু যেহেতু রাজ্যেও বিজেপি সেন্টারেও BJP, বিজেপি, তাদের মধ্যে তো নিশ্চয়ই বোঝাপড়া আছে। রাজ্যের আপত্তিটা যদি রাজ্য কনসিডারেশনে নেয়, বিজেপি কনসিডার নেয়, তাহলে সেন্টার কনসিডার নেবে, কিন্তু সেন্টার তো বলতেছে যে এটা কোনো সমস্যা নাই। সমস্যা নাই এই কারণে, সমস্যা নাই এই কারণে আমি আপনাকে বলছি, এটা হইল রিভার হইল একটা শেয়ার্ড রিসোর্সেস। রিভার যখন বিভিন্ন দেশের উপর দিয়ে যায় তার রিসোর্স কিন্তু শেয়ার্ড হবে, এটা তো স্বাভাবিক। এখন ওনারা যেটা ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি যেটা বলছিলেন যে বিহার থেকে প্রচুর পানি উত্তোলন করে নেওয়া হয়েছে, আবার বাংলাদেশে যদি নিয়ে নেয় তাহলে আমার রাজ্য কোথায় যাবে, কিন্তু যখন উনি একটা বিশেষজ্ঞ কমিটি নিজে গঠন করলেন কল্যাণ রুদ্রকে দিয়া, ওই বিশেষজ্ঞ কমিটি বললো চুক্তি হলে কোনো সমস্যা হবে না, তখন ওই কমিটির উপর সাইডে রেখে দিলেন, রেখে দিয়ে বললেন না পানি দেওয়া যাবে না। তো এই জিনিসটা তো ওনার একটা অ্যারোগেন্সি ছিলই, ঠিক না? কিন্তু আমি যেটা বলছি যে বিজেপি থাকাতে আমার অ্যাপারেন্টলি সহজ হয়েছে। এখন বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদীর গভর্নমেন্ট যদি মনে করে যে না ঠিক আছে শেখ হাসিনা যেহেতু নাই, তিস্তার চুক্তি একটু পরে করি, তো এটা এরকম, সেটা তো ডিফারেন্ট থিং। কিন্তু আমার মনে হয় যে এই দিক থেকে ভালো, কিন্তু আমার কাছে তো লার্জার ইস্যু মনে হয় কমিউনাল ইস্যুটা। এখন যদি এরা ইলেকশনের জন্য, পলিটিক্সের জন্য রেটরিক করে থাকে সেটা ওকে, এটা ডোমেস্টিক পলিটিক্স। আমাদের দেশেও তো ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়, সেটা তো আমরা এটা যদি সবগুলি কথায় ধরা হয় তাহলে তো সম্পর্ক থাকে না, এগুলো তো না। কিন্তু রিয়েলিটি যদি রিয়েলি তারা এফেক্টিভলি কোনো অ্যাকশনে যায় তাইলে জিনিসটা খারাপ হয়। যদি তারা পুশ করতে থাকে লোকজন, মুসলমান তাই বাংলাদেশি, তাইলে তো এটা সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলি তো আছেই। তো আগামী কিছুদিন গেলে হয়তো জিনিসটা বোঝা যাবে যেটা আসলে কি হবে। অবশ্যই একটা কনসার্ন আছে, আগের থেকেই আছে, সেই কনসার্নটা এখন কিভাবে তারা অ্যাড্রেস করে। এই আর তিস্তা চুক্তির যে ব্যাপারটা আপনি বললেন যে ইন্ডিয়ার যদি সিরিয়াস চীনের দিক থেকে ইন্ডিয়ার যদি সিরিয়াস কনসার্ন থাকে তাহলে এই চুক্তি নিয়ে অগ্রসর হওয়া বাংলাদেশের পক্ষে চায়নার সহায়তায় কঠিন হবে এবং এটা ডেমোক্রেটিক সরকারের পক্ষে হয়তো একটা মানে প্রেশারের দেওয়ার জন্য একটা টুল হইতে পারে, যাতে তিস্তার ওয়াটার শেয়ারিংটা ইন্ডিয়া দ্রুত করে। এটা বলতে পারে যে আমাদের দেশের মানুষের যে বাঁচা মারার প্রশ্ন তিস্তা, যেহেতু এখানকার এগ্রিকালচার, ইরিগেশন সবই বিনষ্ট হচ্ছে, সুতরাং এখানে পানি প্রাপ্যতার একটা দরকার আছে। শুধু চুক্তি করলে হয়তো প্রজেক্টটা চায়নাদের না করলেও আমার চলে, আমরা অন্যভাবে নিজস্ব জিওবির টাকা দিয়ে অন্যভাবে কিছু করতে পারি। কিন্তু যদি চায়নার ইনভলভ এখানে প্রজেক্ট নেওয়া হয়, এবং যেটা আজকে ফরেন মিনিস্টার বললেন যে এটাও একটা ইস্যু তাদের আলোচনা ইস্যু থাকা মানে এই না যে এই চুক্তিটা হচ্ছে। কিন্তু আমি মনে করি যে কারণ ইন্ডিয়া, আমেরিকা এবং চায়নার এই যে ত্রিদেশীয় সম্পর্কের ধরনটা হলো যে আমরা প্রত্যেকটা দেশের সাথেই এক ধরনের সম্পর্ক রাখবো, কিন্তু কোনো একটা দেশ যদি সিরিয়াস কনসার্ন করে কোনো একটা বিষয়ে, ফর এক্সাম্পল আমেরিকা বললো যে শুধু চায়না থেকে অস্ত্র কেনা যাবে না, তখন আমাকে ডাইভার্সিফিকেশনে যেতেই হবে। ইন্ডিয়া যদি সিরিয়াস কনসার্ন করে যে এই প্রজেক্টটা নিতে পারবে না, কারণ আমার চায়নার সাথে বিজনেসে, চায়নার সাথে বিনিয়োগে ইন্ডিয়ারও আপত্তি নেই, আমেরিকারও আপত্তি নেই, আপত্তি হলো সামরিক সহযোগিতায়। তো এটা স্ট্র্যাটেজিক্যালি, সিকিউরিটিক্যালি ইন্ডিয়া যদি মনে করে যে ইট ইজ এ সিরিয়াস কনসার্ন ফর আস, অথবা নর্থ ইস্টের ব্যাপারটা নিয়ে যদি তারা মনে করে সিরিয়াস কনসার্ন ফর আস, তখন কিন্তু আমাদের মতো দেশ যারা একটা স্ট্র্যাটেজিক লোকেশনেও আছি বা আমরা মিলিটারিলি এবং ইকোনমিক্যালি আমাদের প্রত্যেকটা দেশের সাথে নির্ভরশীলতা আছে, ধরন আলাদা, তো সেক্ষেত্রে আমাদের এক ধরনের ব্যালেন্স করতেই হবে।